আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 5 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের প্রবলেম 4 থেকে বাকি ম্যাথগুলো করিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 3 পর্যন্ত ম্যাথ করিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমরা প্রবলেম 4টা পড়ে দেখি কি বলছে এখানে। বিডি ফুডস লিমিটেড ক্যাশ রিকোয়ারমেন্ট টাকা 4 crore নেক্সট ইয়ার. The cost of fund is 10% per annum. The company has transaction cost টাকা 100 per transaction. আচ্ছা, রিকোয়ার্ডে কি বলছে আমাদের অপটিমাম ক্যাশ ব্যালেন্স, আর রিকোয়ার্ড টু বলছে দ্য টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স। আচ্ছা, প্রথমে যেটা বলছে আমাদের অপটিমাম ক্যাশ ব্যালেন্স, এটা হচ্ছে সি। এর আগে প্রবলেম 3তেও এই সূত্রটা দিয়ে ম্যাথ করছি অলরেডি আমরা। আচ্ছা, তো ক্যালকুলেশনে চলে যাই। এখানে দেখেন লিখে রাখছি, দেখছি এখানে অপটিমাম ক্যাশ লেভেল সি ইজ ইকুয়াল টু রুট ওভার 2BT ডিভাইডেড আই, এটা মূলত সূত্র। এখানে বিটা ট্রানজাকশন কস্ট, এখানে হচ্ছে 100 দেওয়া আছে, আর টিটা হচ্ছে টোটাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 4 crore দেওয়া আছে, আর আইটা হচ্ছে ইন্টারেস্ট রেট 10% বলা আছে কোশ্চেনে। এটাই এখানে হিয়ারে লিখে রেখেছি, আর এখানে ক্যালকুলেশন করছি ম্যাথটা। এটা ক্যালকুলেশন করলে আসছে 2,82,843। এটা হচ্ছে আমার প্রবলেম 4 এর রিকোয়ার্ড 1। আচ্ছা, রিকোয়ার্ড 2টা কি বলছে আমাদের, দ্য টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স। আচ্ছা, কস্ট অফ ডিমান্ড বলছে, অর্থাৎ টোটাল কস্টের সূত্র কি ছিল আমাদের, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড 2 ইন্টু আই প্লাস টি ইন্টু বি ডিভাইডেড সি। এখানে সিটা হচ্ছে অপটিমাম ক্যাশ লেভেল, এই যে রিকোয়ার্ড 1 যেটা বের করছি আমরা ওইটা, আর 2 সূত্রের 2 ইন্টু আইটা হচ্ছে 10% বলা আছে কোশ্চেনে। আচ্ছা, আর এই পাশে হচ্ছে প্লাসের পরে টি ইন্টু বি, টিটা হচ্ছে আমাদের টোটাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, আর বিটা হচ্ছে ট্রানজাকশন কস্ট, আর ডিভাইডেড সি হচ্ছে অপটিমাম ক্যাশ লেভেল। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে সবগুলো মান বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে উপরে লিখেছি 2,82,843 ডিভাইডেড 2 ইন্টু 0.10। আর পরবর্তী সাইডে কি লিখছি, এখানে 4 crore ইন্টু 100 ডিভাইডেড 2,82,843। এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের সম্পূর্ণটুকু ক্যালকুলেশন করার পর আসবে 28,284.27। এটা ছিল আমাদের মূলত প্রবলেম 4 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রবলেম 5টা করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। চলুন সূত্রগুলো দেখে নেই। এই সূত্রগুলো মূলত আমরা এর আগে অনার্সে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল এই সাবজেক্টে করে আসছি। এই ম্যাথগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথডের ম্যাথ, এগুলো এখানেও পাওয়া যাবে। আচ্ছা, এই ম্যাথগুলো করতে হলে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রটা বলে নেই। ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এই 3টা অ্যাক্টিভিটিস দিয়ে ক্যালকুলেশন করতে হয় ইনডাইরেক্ট মেথডটা। আচ্ছা, ইনডাইরেক্ট মেথডের প্রথমে আসে অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে নেট ইনকামের ক্ষেত্রে নিম্নলিখিত আইটেমগুলো যোগ বা বিয়োগ হয়। আচ্ছা, আমাদের এখানে কি যোগ হবে কি বিয়োগ হবে এটা দেখে নেই। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস যোগ হয়, কোশ্চেনে দেওয়া থাক কিংবা সমন্বয়ে কিংবা হচ্ছে ব্যালেন্স শিটে দেওয়াই থাক, যেখানে দেওয়া থাকবে না কেন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেসটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে যোগ করতে হবে। আচ্ছা, কোনো কারেন্ট অ্যাসেটস এর মূল্য কমলে যোগ হয়, বাড়লে বিয়োগ হয়। কারেন্ট অ্যাসেটের যদি আমাদের মূল্য কমে তখন যোগ করতে হবে, আর যদি বাড়ে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। আর কারেন্ট লায়াবিলিটিস এর ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। এখানে দেখেন মূল্য কমলে বিয়োগ হয়, বাড়লে যোগ হয়। অর্থাৎ কারেন্ট অ্যাসেটে যেটা হচ্ছে কমলে যোগ হয়, এখানে সেটা কমলে বিয়োগ হবে, আর বাড়লে ওখানে বিয়োগ হয়, এখানে বাড়লে যোগ হবে। এই দুইটা
একটু খেয়াল রাখতে হবে আমাদের কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে কি হয় আর কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রে কি হয়। এই তিনটা ক্যালকুলেশন সমন্বয় করলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসটা হয়ে যাবে। তারপর আমাদের করতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসে দেখে নেই। কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে সম্পূর্ণ টাকা দ্বারা যোগ হয়, অর্থাৎ আমি যদি কোনো স্থায়ী সম্পত্তি যেটা আমার ছিল আমি যদি এটা বিক্রি করে দিই তখন সেটা সম্পূর্ণ টাকা দিয়ে আমি যোগ করতে পারবো। এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে বিয়োগ হয়, এখানে যদি আবার স্থায়ী সম্পত্তি আমি ক্রয় করে নিয়ে আসি তখন আমাদের এটা হচ্ছে বিয়োগ হবে। আর এটা যদি সমন্বয় উল্লেখ থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা যদি সমন্বয় না থাকে ছকে থাকে তখন কিন্তু এটা আমরা দিতে পারবো না এখানে। আচ্ছা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এই একটা আইটেমই আসবে। আর তারপরে দেখি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আমাদের কি কি আসে। এখানে সাধারণ শেয়ার, ঋণকৃত মূলধন, অগ্রাধিকার শেয়ার, মূলধন এগুলো বাড়লে বা ইস্যু করলে, আমি যদি এগুলো বাড়ে কিংবা হচ্ছে ইস্যু করি তখন যোগ হয়, কিন্তু আমি যদি পেইড করে দেই তখন আমার বিয়োগ হবে। এটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে ক্যাশ ডিভিডেন্ডটাও বিয়োগ হয়। এই ছিল আমাদের ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের তিনটা আইটেম আসে, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিসে মূলত এগুলোই করতে হয়। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে দেখেন 4টা নোট করতে হবে আমাদের। ওগুলো সব থাকবে ওগুলো, তারপরেও আমাদের 4টা নোট আগে করে নিতে হবে। প্রথমে আমাদের কালেকশন ফ্রম কাস্টমার কিংবা অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা জানি কালেকশন ফ্রম কাস্টমার আর অ্যাকাউন্ট রিসিভেবল একই কথা। আচ্ছা, এটা বের করতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে, সেলস যেটা আছে সেলসের থেকে ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল। যদি অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনক্রিজ হয় তাহলে এখানে বিয়োগ হবে, আর ডিক্রিজ যদি হয় তাহলে এখানে যোগ হবে। অর্থাৎ সেলসের থেকে আমার দেখতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেইভাবে আমার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা গেল নোট 1। নোট 2টা কি বলছে, পেইড টু সাপ্লায়ার কিংবা অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, পেইড টু সাপ্লায়ার, সাপ্লায়ারটা বের করতে গেলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের উপরেই কিন্তু বের করতে হয়। এই জন্য দেখেন এখানে লিখে দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড। আর ইনক্রিজ, এখানে এই অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস হবে, ডিক্রিজ হলে যোগ হবে। এটা আর এটা সেম, কিন্তু এখানে ইনক্রিজ হলে বিয়োগ আর ডিক্রিজ হলে যোগ। আর যদি হচ্ছে সম্পদ বাড়ে, ইনক্রিজ হয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি হচ্ছে ইনক্রিজ হয় তাহলে এখানে যোগ হবে। এই তো নোট 2টা এটা। নোট 3 কি বলছে আমাদের, নোট 3 বলছে অপারেটিং এক্সপেন্সেস ইন ক্যাশ। অপারেটিং এক্সপেন্সেস ইন ক্যাশ বের করার সময় আমাদের কি করতে হবে, অপারেটিং এক্সপেন্সেস লিখে নিব মাইনাস ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনটা এখানে মাইনাস করতে হবে। এই তো, আর যদি থাকে প্রিপেইড বাড়লে হচ্ছে প্রিপেইড এক্সপেন্সেস বাড়লে যোগ হয়, কমলে বিয়োগ হয়। আর অ্যাকোয়ার্ড এক্সপেন্সেস যেটা আছে ওটা বাড়লে বিয়োগ, কমলে যোগ। এটা সচরাচর খুব কম আসে, এই জন্য আমি ছোট করে নোট করে রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এটা ছিল আমাদের নোট 3। নোট 4টা দেখে কি বলছে, নোট 4টা মূলত ইনকাম ট্যাক্স পেইড ইন ক্যাশ। ইনকাম ট্যাক্স যদি কোশ্চেনে দেওয়া থাকে তখন আমাদের ইনকাম ট্যাক্সটাও বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস লিখে নিব প্লাস ডিক্রিজ ট্যাক্স পেবল। এখানে যদি ট্যাক্স পেবলটা ডিক্রিজ হয় তখন আমাদের যোগ করে দিব, সচরাচর এটা ডিক্রিজই হবে। এই তো 4টা সমন্বয়। 4টা সমন্বয় করার পর আমাদের একটা টেবিল করতে হবে। এই 4টা সমন্বয়ে যে মানগুলো বের হবে এটা আমাদের সাধারণত ফার্স্টে যে অপারেটিং অ্যাক্টিভিটিসটা আছে ওখানে যাবে, আর বাকি 2টা ইনভেস্টিং, ফাইন্যান্সিয়াল, এই 2টা ওই ইনডাইরেক্ট মেথডের মতোই হবে, অর্থাৎ ওই মানগুলোই আমাদের বসাতে হবে। এই ছিল ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট মেথডের সূত্র। আমি পরবর্তী ভিডিওতে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথডের ম্যাথগুলো করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।